প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। আমরা আজ পড়ব নিউটনের গতিসূত্র দ্বিতীয় পর্ব। এখানে আমরা পড়ব লিফটের প্রতিক্রিয়া এবং ভরবেগের সংরক্ষণ সূত্র সংক্রান্ত বিষয়। তো তোমরা নিশ্চয়ই খাতা পেন নিয়ে রেডি হয়ে গেছো। তো শুরু করা যাক। তো প্রথমে আসি চলন্ত লিফটের প্রতিক্রিয়া। এখন চলন্ত লিফটের প্রতিক্রিয়া শুরু করার আগে আমাদেরকে কতগুলো জিনিস বুঝতে হবে। মনে করি যে একজন ব্যক্তি তিনি মেঝের উপরে দাঁড়িয়ে আছেন। একজন ব্যক্তি যদি মেঝের উপরে দাঁড়িয়ে থাকেন তবে ওই ব্যক্তিটির ওজন mg নিচের দিকে ক্রিয়া করবে। লোকটির ভর যদি m হয় তবে ওজন হয় mg নিচের দিকে ক্রিয়া করবে, এবং যে মেঝের উপরে দাঁড়িয়ে আছে সেই মেঝেটি একটি প্রতিক্রিয়া বল r উপরের দিকে প্রয়োগ করবে। এখন এই প্রতিক্রিয়া বলের জন্যই ওই ব্যক্তিটি তার নিজের ওজন অনুভব করবে। যদি প্রতিক্রিয়া বল বাড়া কমা করে তবে যখন প্রতিক্রিয়া বল বাড়বে লোকটি নিজেকে ভারী মনে করবে, যখন প্রতিক্রিয়া বল কম হবে লোকটি নিজেকে হালকা মনে করবে। এই কারণে যখন উপর থেকে লাফ মারা হয় সেই সময় তো প্রতিক্রিয়া বল থাকে না, সেই সময় প্রতিক্রিয়া বল প্রয়োগ করার মতো কিছু থাকে না, যার ফলে ওই যত সময় পর্যন্ত বাতাসে থাকে কোনো ব্যক্তি সেই সময় পর্যন্ত ওই ব্যক্তি নিজেকে ভারহীন বলে মনে করে। সুতরাং মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি নিজের ভার বা ওজন অনুভব করবে তখনই যখন এই প্রতিক্রিয়া বল কাজ করবে। এই প্রতিক্রিয়া বলের মান বেশি হলে লোকটি নিজেকে ভারী মনে করবে, প্রতিক্রিয়া বলের মান কম হলে নিজেকে হালকা মনে করবে। যেহেতু দাঁড়িয়ে থাকা অবস্থায় লোকটির ওজন mg এবং প্রতিক্রিয়া বল r দুটো সমান, তাই ওই মেঝেতে দাঁড়িয়ে থাকা অবস্থায় লোকটি নিজে তার প্রকৃত ওজনকেই অনুভব করে। এখন যখন লিফটের মধ্যে কোনো মানুষ থাকবে, লিফটের মধ্যে কোনো ব্যক্তি যখন থাকবে, সেই লিফটটি যখন ত্বরণ নিয়ে উপরে উঠবে বা ত্বরণ নিয়ে নিচে নামবে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে লোকটির প্রতিক্রিয়া বল বাড়া কমা কমবে। এই বাড়া কমা করার ফলে লোকটি কখনো নিজেকে ভারী মনে করবে, কখনো নিজেকে হালকা মনে করবে। ধরা যাক এটি একটি লিফট। এই লিফটের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাহলে লিফটের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এখন এই ব্যক্তির উপরে কি কি বল কাজ করবে? এক নম্বর, ওই ব্যক্তিটির বা ওই লোকটির ওজন mg নিচের দিকে কাজ করবে, এবং লিফটের মেঝে লোকটির উপরে একটি প্রতিক্রিয়া বল, যাকে আমরা n ধরবো, এটিকে বলা হয় নর্মাল রিয়াকশন ফোর্স বা সংক্ষেপে নর্মাল ফোর্স, লম্ব বল বা লম্ব প্রতিক্রিয়া বল। এই দুটো বল লোকটির উপর কাজ করবে। এক হলো mg নিচের দিকে কাজ করবে, আর এক হচ্ছে প্রতিক্রিয়া বল বা লম্ব বল, সেটি উপরের দিকে কাজ করবে। এখন লিফটটি যদি স্থির অবস্থায় থাকে, অর্থাৎ লিফটটি যদি গতিশীল না হয় বা লিফটটি যদি স্থির অবস্থায় থাকে, কিংবা লিফটটি যদি সমবেগে গতিশীল থাকে, তাহলে কেস নাম্বার ওয়ান, যদি লিফটটি সমবেগে গতিশীল হয় কিংবা লিফটটি স্থির থাকে, অর্থাৎ ত্বরণ যদি শূন্য হয়। এখন যদি ত্বরণ শূন্য হয় তাহলে এই লোকটির উপরে প্রযুক্ত বল শূন্য, নেট ফোর্স শূন্য, কারণ নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানি যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। যেহেতু লোকটি সমবেগে থাকবে কিংবা লোকটি স্থির থাকবে, তাহলে লোকটির উপরে নেট ফোর্স শূন্য। নেট ফোর্স শূন্য কখন সম্ভব? যদি n সমান সমান mg হয়, n is equals to mg হয়, অর্থাৎ লোকটির উপরে প্রতিক্রিয়া বল লোকটির ওজনের সমান। তাই লোকটি নিজের যে প্রকৃত ওজন সেই ওজনটাই অনুভব করবে। তাহলে এক নম্বর কেস থেকে আমরা শিখলাম, যদি লিফট স্থির থাকে কিংবা লিফটটি সমবেগে উপরের দিকে উঠতে শুরু করে বা সমবেগে নিচের দিকে নামতে থাকে, তাহলে সেক্ষেত্রে লিফটের ত্বরণ শূন্য, অর্থাৎ লোকটির ত্বরণও শূন্য হয়, যে কারণে লোকটি তার নিজের ওজন বা প্রকৃত ওজন অনুভব করে। এবার আসি কেস টু বা সেকেন্ড কেস। এক্ষেত্রে মনে করি যে লিফটটি এ ত্বরণ নিয়ে উপরে উঠবে। যদি লিফটটি এ ত্বরণ নিয়ে উপরে ওঠে তাহলে সেক্ষেত্রে এই লোকটিও এ ত্বরণ নিয়ে উপরে উঠবে। লোকটির উপরে দুটো বল কাজ করছে, এক হচ্ছে প্রতিক্রিয়া বল n, আর এক হচ্ছে mg। mg নিচের দিকে কাজ করছে, প্রতিক্রিয়া বল n উপরের দিকে কাজ করছে। এখন লোকটি উপরের দিকে উঠছে ওই লিফটের সঙ্গে, তাহলে আমরা বলতে পারি লোকটির উপরে নেট ফোর্স ইজ ইকুয়ালস টু n মাইনাস mg। যেহেতু লোকটি উপরের দিকে উঠছে তাই নিশ্চয়ই প্রতিক্রিয়া বল বেশি, না হলে লোকটি উপরের দিকে উঠছে কেন? mg অপেক্ষা প্রতিক্রিয়া বল বেশি। তাহলে নেট ফোর্স n মাইনাস mg
ইজ ইকুয়ালস টু হবে লোকটির ভর m ইন্টু লোকটির ত্বরণ। তাহলে যদি লিফটটি a ত্বরণ নিয়ে উপরে ওঠে সেক্ষেত্রে n মাইনাস mg ইজ ইকুয়ালস টু হবে ma, বা n ইজ ইকুয়ালস টু ma প্লাস mg ইজ ইকুয়ালস টু m কমন নিলে হয় a প্লাস g। লোকটির প্রকৃত ওজন কত? লোকটির প্রকৃত ওজন mg, কিন্তু লিফটটি যখন a ত্বরণ নিয়ে উপরে উঠবে তখন লোকটির উপরে লম্ব বল যেটি কাজ করবে সেটা হলো mg প্লাস ma। অর্থাৎ লিফট যদি a ত্বরণ নিয়ে উপরে ওঠে তবে লোকটি নিজেকে ভারী মনে করবে, যেহেতু প্রতিক্রিয়া বল ma পরিমাণ বেশি হবে তাই লোকটি ভারী মনে করবে নিজেকে। এবারে আসি কেস নাম্বার 3, থার্ড কেস। কেস 3, যদি লিফটটি a ত্বরণ নিয়ে নিচে নামে। a ত্বরণ নিয়ে নিচে নামা অর্থাৎ a মন্দন নিয়ে উপরে ওঠা, একই ব্যাপার। তাহলে লোকটি যদি a ত্বরণ নিয়ে নিচে নামে, লিফটের সঙ্গে নিচে নামে, সেক্ষেত্রে নেট ফোর্স আমরা বলতে পারি mg মাইনাস n। যেহেতু নিচে নামছে নিশ্চয়ই mg n অপেক্ষা বড় হবে, তাহলে mg মাইনাস n নেট ফোর্স ইজ ইকুয়ালস টু লোকটির ভর ইনটু ত্বরণ, বা n ইজ ইকুয়ালস টু mg মাইনাস ma ইজ ইকুয়ালস টু m কমন নিলে হয় g মাইনাস a। লোকটির প্রকৃত ওজন mg, কিন্তু যখন লিফটটি a ত্বরণ নিয়ে নিচে নামবে সেক্ষেত্রে লোকটির উপরে প্রযুক্ত লম্ব বল mg অপেক্ষা কম হয়, তাই লোকটি নিজেকে হালকা মনে করে। কেস নাম্বার 4, যদি এমন হয় যে লিফটটি g ত্বরণ নিয়ে নিচে নামে, অর্থাৎ লিফটটি যে দড়ি বাঁধা ছিল সেই দড়িটি যদি কোনো কারণে ছিঁড়ে যায় তবে লিফটটি অভিকর্ষ ত্বরণে নিচে নামবে। সেক্ষেত্রে কি হবে? যেহেতু g ত্বরণ নিয়ে নিচে নামছে তাহলে সেক্ষেত্রে হবে mg মাইনাস n ইজ ইকুয়ালস টু হবে লোকটির ভর ইনটু লোকটির ত্বরণ mg, বা n ইজ ইকুয়ালস টু হবে 0। অর্থাৎ যখন লিফটটি যদি দড়ি ছিঁড়ে যায়, লিফটটি যদি বিনা বাধায় নিচে পড়তে থাকে তখন লোকটি নিজেকে ভারহীন মনে করবে, অর্থাৎ লোকটি নিজেকে ওয়েটলেস মনে করবে। কেস নাম্বার 5, কেস নাম্বার 5, যদি লিফটটি a অপেক্ষা বেশি g অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচে নামে, অর্থাৎ লোকটি বা লিফটটি a ত্বরণ নিয়ে নিচে নামছে কিন্তু a এর মান g অপেক্ষা বেশি। এক্ষেত্রে কিভাবে সম্ভব? যদি লিফটটিকে কোনো বিশেষ ধরনের যন্ত্রের মাধ্যমে প্রচন্ড বেগে নিচের দিকে টানা হয় তবে লিফটটি a অপেক্ষা g অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচে নামবে। সেক্ষেত্রে নেট ফোর্স হবে mg মাইনাস n, mg মাইনাস n ইজ ইকুয়ালস টু হবে ma, যেহেতু a ত্বরণ নিয়ে নিচে নামছে a এর মান মনে রাখতে হবে g অপেক্ষা বেশি, বা n ইজ ইকুয়ালস টু হবে mg মাইনাস ma ইজ ইকুয়ালস টু mm মাইনাস অফ m যদি কমন নেই তাহলে a মাইনাস g। যেহেতু a এর মান g অপেক্ষা বেশি তাই এই টার্মটি হয় ধনাত্মক, অর্থাৎ এখানে লম্ব বল বা লম্ব প্রতিক্রিয়া বল ঋণাত্মক। লম্ব প্রতিক্রিয়া বল ঋণাত্মক মানে লম্ব প্রতিক্রিয়া বলের দিক উল্টে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে যদি লিফটটি g অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচে নামে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে লোকটির মাথা লিফটের মাথায় লেগে যাবে, সেক্ষেত্রে লোকটির মাথা লিফটে লেগে যাবে এবং সেক্ষেত্রে প্রতিক্রিয়া বল n নিচের দিকে কাজ করবে। হ্যাঁ, তাহলে লিফট যদি a অপেক্ষা g অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচে নামে লোকটির মাথা লিফটের মাথায় লেগে যাবে এবং প্রতিক্রিয়া বল নিচের দিকে কাজ করবে। এই কন্ডিশনকে বলা হয় সুপার ওয়েটলেস কন্ডিশন বা অতি ভারহীন অবস্থা। আমরা দেখলাম যে চলন্ত লিফটের ক্ষেত্রে লিফটের মধ্যে থাকা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর ওজন কিভাবে পরিবর্তিত হয়। প্রথমে যে কেসটা করেছিলাম সেই কেসে আমরা দেখেছিলাম যে লিফট যদি স্থির থাকে কিংবা লিফট যদি সমবেগে ওঠানামা করে সেক্ষেত্রে লোকটি তার নিজের যে প্রকৃত ওজন সেই ওজনকে অনুভব করবে। এরপরে দেখলাম a ত্বরণ নিয়ে লিফটটি যদি উপরের দিকে উঠতে শুরু করে তবে লোকটি নিজেকে ভারী মনে করবে। লোকটি লিফট যদি a ত্বরণ নিয়ে নিচে নামতে শুরু করে সেক্ষেত্রে লোকটি নিজেকে হালকা মনে করবে। যদি লিফটটি বিনা বাধায় নিচে পড়তে থাকে অর্থাৎ অবিকর্ষীয় ত্বরণে নিচে পড়তে থাকে সেক্ষেত্রে কি হবে? লোকটি নিজের
নিজেকে ভরহীন মনে করবে। এটি কিন্তু সমস্ত বস্তুর ক্ষেত্রে, সমস্ত অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ এই ডাস্টারটিকে যদি আমি উপর থেকে ছেড়ে দিই, এই ডাস্টারটি যত সময় পর্যন্ত বাতাসে থাকবে তত সময় পর্যন্ত এই ডাস্টারটির উপরে কোনো প্রতিক্রিয়া বল কাজ করবে না, এবং তত সময় পর্যন্ত এই ডাস্টারটির আপাত ওজন শূন্য হবে। আবার যদি আমি এরকম কোনো সিচুয়েশন করতে পারি যে লিফটটি জি অপেক্ষা বেশি ত্বরণ নিয়ে নিচে নামে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে প্রতিক্রিয়া বলের দিক উল্টে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে লোকটির মাথা লিফটের মাথায় লেগে যাবে এবং প্রতিক্রিয়া বল নিচের দিকে কাজ করবে। এরকম কন্ডিশনকে বলা হবে সুপার ওয়েটলেস কন্ডিশন বা অতি ভারীন অবস্থা। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি F is equals to ma, F is equals to ma, বা F is equals to m a অর্থাৎ ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ v মাইনাস u বাই t। যদি বস্তুটির প্রাথমিক বেগ u, অন্তিম বেগ v হয় t সময় পরে, তবে সেক্ষেত্রে ত্বরণ হয় v মাইনাস u বাই t। is equals to আমরা লিখতে পারি mv মাইনাস mu বাই t, বা F into t is equals to mv minus mu। এখন যদি ওই বস্তুটির উপরে প্রযুক্ত বল শূন্য হয়, বস্তুটির উপরে যদি প্রযুক্ত বল শূন্য হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো mv minus mu is equals to শূন্য, বা mv is equals to mu। অর্থাৎ বস্তুটির অন্তিম ভরবেগ সমান প্রাথমিক ভরবেগ। এটি যেমন একটি বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, তেমন একটি বস্তু সংস্থা বা সিস্টেমের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই বলতে পারি কোনো বস্তু বা কোনো বস্তু সংস্থার উপরে প্রযুক্ত বল শূন্য হলে ওই বস্তু সংস্থার বা ওই বস্তুটির মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। একে বলা হয় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। একটি উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টাকে বোঝা যাক। মনে করি যে দুটি বস্তু আছে। একটি বস্তুর ভর m1, এই বস্তুটি u1 বেগে x অক্ষ বরাবর গতিশীল। আরেকটি বস্তু m2 ভরের বস্তু, সেই বস্তুটি u2 বেগে গতিশীল। যদি u1 এর মান u2 অপেক্ষা বেশি হয়, অর্থাৎ m1 এর বস্তুটির গতিবেগ বেশি হয়, তবে এই m1 এবং m2 ভরের বস্তুটির মধ্যে সংঘর্ষ হবে। F21 সমান 2 নম্বর বস্তুর উপরে 1 নম্বর বস্তুর দ্বারা প্রযুক্ত বল। একই রকম ভাবে F12 সমান 1 নম্বর বস্তুর উপরে 2 নম্বর বস্তু দ্বারা প্রযুক্ত বল। এই নোটেশনটি খুব ইম্পর্টেন্ট, এই নোটেশনটি কিন্তু মনে রাখতে হবে। F21 অর্থাৎ 2 নম্বরের উপরে 1 নম্বর দ্বারা প্রযুক্ত বল, F12 অর্থাৎ 1 নম্বর বস্তুর উপরে 2 নম্বর বস্তু দ্বারা প্রযুক্ত বল। এই সংঘর্ষের পরে একটি বস্তু আর একটি বস্তুর উপরে বল প্রয়োগ করবে। এই বল প্রযুক্ত হওয়ার পরে এই বস্তুটির মধ্যে কি হবে? এই বস্তুটির গতিবেগের পরিবর্তন হবে। মনে করি এই সংঘর্ষের পরে 1 নম্বর বস্তু যেটা ছিল, 1 নম্বর বস্তু যে বস্তুটির ভর ছিল m1, তার বেগ হয়ে গেল v1 পরিবর্তিত হয়ে। আর 2 নম্বর বস্তু যার ভর ছিল mt, তার বেগ পরিবর্তন হয়ে গেল v2। তাহলে এটি হলো সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে, একটা সংঘর্ষের সময়। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র বলে যে সংঘর্ষের আগে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ। সংঘর্ষের আগে মোট ভরবেগ কত ছিল? 1 নম্বর বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের আগে ভরবেগ ছিল m1 u1, 2 নম্বর বস্তুর সংঘর্ষের আগে ভরবেগ ছিল m2 u2। সুতরাং সংঘর্ষের আগে এই 1 এবং 2 নম্বর বস্তু মিলে যে সংস্থা, যে সিস্টেম তৈরি হয়েছিল, সেই সিস্টেমের মোট ভরবেগ ছিল m1 u1 প্লাস m2 u2। আর সংঘর্ষের পরে m1 ভরের বস্তুটির ভরবেগ হলো m1 v1, আর m2 ভরের বস্তুটির ভরবেগ হলো m2 v2। তাহলে সংঘর্ষের পরে মোট ভরবেগ হলো m1 v1 প্লাস m2 v2। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র বলে যে বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, তাহলে ভরবেগ সংরক্ষিত থাকে। এখন এখানে বস্তু সংস্থার উপরে নিজেদের মধ্যে বল প্রযুক্ত হয়েছে, কিন্তু বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি। তাই আমরা বলতে পারি এক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকবে, অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটি হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা বলতে পারি
F21 সমান সমান মাইনাস F12, অর্থাৎ 1 নম্বর বস্তুটি 2 নম্বর বস্তুর উপরে যে বল প্রয়োগ করেছে 2 নম্বর বস্তুটি 1 নম্বর বস্তুর উপরেও সেই বল প্রয়োগ করেছে। 2 নম্বর বস্তুর উপরে 1 নম্বর বস্তুর দ্বারা প্রযুক্ত বল সমান সমান মাইনাস অফ 1 নম্বর বস্তুর উপরে 2 নম্বর বস্তুর দ্বারা প্রযুক্ত বল। মাইনাস কেন না, এই দুটি বল সমান এবং বিপরীতমুখী। এখন F12 আমরা জানি যে F ইজ ইকুয়ালস টু ma, বা একটু আগেই দেখলাম যে F ইন্টু টি সমান সমান mv মাইনাস mu। তাহলে এই সমীকরণের উভয় পক্ষে যদি টি গুণ করা হয় তাহলে বলতে পারি F12t ইজ ইকুয়ালস টু মাইনাস F21t ইজ ইকুয়ালস টু মাইনাস F12t। এখন F21t অর্থাৎ 2 নম্বর বস্তুর উপরে বল প্রযুক্ত হচ্ছে 1 নম্বর বস্তুর দ্বারা, তাহলে F21t টা হবে 2 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে F21t কে আমরা লিখতে পারি যে 2 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন সমান সমান F12 অর্থাৎ 1 নম্বর বস্তুর উপরে প্রযুক্ত বল 2 নম্বর বস্তুর দ্বারা। তাহলে যেহেতু 1 নম্বর বস্তুর উপরে বল প্রযুক্ত হচ্ছে তাই 1 নম্বর বস্তুটির ভরবেগের পরিবর্তন হবে। তাহলে ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস অফ 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন। এখন 2 নম্বর বস্তুটির ভরবেগের পরিবর্তন কত? 2 নম্বর বস্তুটির প্রথমে ভরবেগ ছিল m2u2 এবং পরে ভরবেগ হলো m2v2। তাহলে ভরবেগের পরিবর্তন হলো m2v2 মাইনাস m2u2 সমান সমান 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন। 1 নম্বর বস্তুটির ভরবেগ ছিল m1u1 এবং পরে ভরবেগ হলো m1v1 ইজ ইকুয়ালস টু মাইনাস অফ m1v1 মাইনাস m1u1 বা m2v2 মাইনাস m2u2 ইজ ইকুয়ালস টু মাইনাস m1v1 প্লাস m1u1, বা এই m1v1 কে এই সাইডে নিয়ে আসলে হয় প্লাস m1v1 আর প্লাস m2v2 সমান সমান এদিকে আছে m1u1 আর এই m2u2 কে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে প্লাস m2u2। এটি হলো আমার কি সংঘর্ষের পরে ভরবেগ সমান সমান সংঘর্ষের আগে ভরবেগ। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটি পেলাম। উল্টোভাবে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেও নিউটনের তৃতীয় গতিসূত্রটি পেতে পারি। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো m1u1 প্লাস m2u2 সংঘর্ষের আগে ভরবেগ সমান সমান m1v1 প্লাস m2v2 সংঘর্ষের পরে ভরবেগ। বা আমরা যদি এরকম করি m1 গুলোকে এক সাইডে m2 গুলোকে আরেক সাইডে নিয়ে যাই তাহলে হবে m1u1 মাইনাস m1v1 ইজ ইকুয়ালস টু m2v2 মাইনাস m2u2, বা মাইনাস কমন নিলে হয় m1v1 মাইনাস m1u1 মাইনাস ইজ ইকুয়ালস টু m2v2 মাইনাস m2u2, বা m1v1 মাইনাস m1u1 ইজ ইকুয়ালস টু মাইনাস অফ m2v2 মাইনাস m2u2। এখন উভয় পক্ষে যদি আমরা t দিয়ে ভাগ করি তাহলে সমীকরণটি দাঁড়ায় m1v1 মাইনাস m1u1 বাই t ইজ ইকুয়ালস টু মাইনাস m2v2 মাইনাস m2u2 বাই t। এখন এটি কি? এটি হলো 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আর ভরবেগের পরিবর্তনের হার সেটি তো প্রযুক্ত বল। সুতরাং বলতে পারি এটি হলো 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ 1 নম্বর বস্তুর উপরে প্রযুক্ত বল। 1 নম্বর বস্তুর উপরে প্রযুক্ত বল কত? F12। 2 নম্বর বস্তু কর্তৃক 1 নম্বর বস্তুর উপরে প্রযুক্ত বল ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 2 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ 2 নম্বর বস্তুর উপরে প্রযুক্ত বল 2 নম্বর বস্তুর উপরে প্রযুক্ত বল 1 নম্বর বস্তুর দ্বারা। তাহলে F12 সমান সমান মাইনাস F21। আবার দেখে নিই
এক নম্বর বস্তুটির উপরে প্রযুক্ত বল হলো F12, 2 নম্বর বস্তুর উপরে প্রযুক্ত বল হলো F21, মানে F12 সমান সমান মাইনাস F21। তাই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রমাণিত হলো। রিকয়েল অফ গান বা বন্দুকের প্রতিক্ষেপ। আমরা জানি যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বন্দুকটি পেছনের দিকে ঠেলা দেয়। এর কারণ কি? এর কারণ ব্যাখ্যা করতে গেলে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রের সহায়তা নিতে হবে। তোমরা ছবিতে একটি বন্দুক দেখতে পাচ্ছ। এই বন্দুকটির ভর বড় M এবং বন্দুকের মধ্যে একটি গুলি আছে, সেই গুলিটির ভর হচ্ছে ছোট M। এখন বন্দুক থেকে গুলি ছোড়ার ঠিক আগের মুহূর্তে কি হবে? আগের মুহূর্তে বন্দুক এবং গুলির বেগ শূন্য, তাই বন্দুকের ভরবেগ m ইন্টু শূন্য, বন্দুকটির ভরবেগ হবে ক্যাপিটাল M ইন্টু 0 আর গুলির ভরবেগ হবে স্মল m ইন্টু 0। এটি হলো বন্দুক থেকে গুলি ছোড়ার আগে, অর্থাৎ বন্দুক থেকে গুলি ছোড়ার আগে মোট ভরবেগ শূন্য গুলি এবং বন্দুকে। যখন গুলি ছোড়া হবে, গুলিটি ছোড়ার পরে গুলিটি যখন বেরিয়ে যাবে সেই গুলিটির বেগ হবে মনে করছি v এবং বন্দুকটির বেগ হবে, এই বন্দুকটির বেগ হবে মনে করছি ক্যাপিটাল V। তাহলে গুলি ছোড়ার আগে ভরবেগ এটি, আর গুলি ছোড়ার পরে ভরবেগ হবে m ইন্টু v, এটি হবে বন্দুকের ভরবেগ, আর গুলির ভরবেগ হবে ছোট m ইন্টু v। তাহলে বন্দুক থেকে গুলি ছোড়ার পরে মোট ভরবেগ m ক্যাপিটাল V প্লাস স্মল m স্মল v, আর গুলি ছোড়ার আগে ভরবেগ শূন্য। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি যে সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে এক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগালে আমরা বলতে পারবো যে mv প্লাস mv ইজ ইকুয়ালস টু 0 বা mv ইজ ইকুয়ালস টু মাইনাস mv বা v ইজ ইকুয়ালস টু মাইনাস mv বাই m। অর্থাৎ বন্দুকটির বেগ ঋণাত্মক। ঋণাত্মক কেন? যেহেতু আমরা ওই দিকটাকে ধনাত্মক ধরছি, তাই বন্দুকটি নিশ্চয়ই তাহলে উল্টো দিকে যাবে এবং বন্দুকটির উল্টো দিকে ওই প্রতিক্ষেপ বেগটির মান হবে মাইনাস m বাই ক্যাপিটাল M ইন্টু v। বন্দুকটির যত ভারী হবে এই প্রতিক্ষেপ বেগ তত কম হবে। বোমার বিস্ফোরণ। মনে করি যে এখানে একটি বোমা ছিল, সেই বোমাটির ভর ক্যাপিটাল স্থির অবস্থায় ছিল। এখন হঠাৎ করে এই বোমাটি বিস্ফোরিত হলো। এই বোমাটি বিস্ফোরণের পরে বোমাটি অনেকগুলো খণ্ডে ভেঙে গেল। তাহলে বোমাটি অনেকগুলো খণ্ডে ভেঙে গেল, মনে করছি 4টে খণ্ডে ভেঙে গেল। একটি খণ্ড, 1 নম্বর খণ্ডটি এদিকে P1 ভরবেগ নিয়ে এদিকে যাচ্ছে, 2 নম্বর খণ্ডটি P2 ভরবেগ নিয়ে এদিকে যাচ্ছে, 3 নম্বরটি P3 ভরবেগ নিয়ে এদিকে চলেছে, আর 4 নম্বর টুকরোটি P4 ভরবেগ নিয়ে এইদিকে চলেছে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে যেহেতু বোমাটি এখানে স্থির অবস্থায় ছিল, তাই বোমাটির প্রাথমিক ভরবেগ শূন্য। ফেটে যাওয়ার ফলে যে টুকরোগুলি তৈরি হলো, সেই টুকরোগুলির মোট ভরবেগ, যেহেতু ভরবেগ একটি ভেক্টর রাশি, তাই মোট ভরবেগ করতে গেলে আমাদের ভেক্টর যোগফল বার করতে হবে, P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4। এটি হলো ওই বিস্ফোরণের পরে ভরবেগ। আর বিস্ফোরণের আগে ভরবেগ শূন্য ছিল, তাহলে আমরা বলতে পারি যে বিস্ফোরণের পরে ভরবেগ সমান সমান বিস্ফোরণের আগে ভরবেগ। P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর প্লাস P3 ভেক্টর প্লাস P4 ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। এখানে মনে রাখতে হবে যে ওই বোমাটির ভর যদি m হয়, আর এখানে 1 নম্বর টুকরের ভর m1, 2 নম্বর টুকরের ভর m2, 3 নম্বরের ভর m3, 4 নম্বর টুকরের ভর m4 হলে ক্যাপিটাল M সমান সমান m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। যেহেতু ভরবেগ একটি ভেক্টর রাশি, তাই ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা ভরবেগের শুধুমাত্র মান নিয়ে কাজ করব তখন ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করার সময় যে কোনো একটি অক্ষ বরাবর কাজ করবে। এর আগে যখন আমরা বন্দুকের প্রতিক্ষেপ কিংবা এর আগে যখন ওই উদাহরণটা দিয়েছিলাম, দুটি বস্তু ধাক্কা পেল, ওই উদাহরণটার ক্ষেত্রে দেখো একটি অক্ষ বরাবর গতিশীল, তাই সেক্ষেত্রে ভরবেগ ভেক্টর রাশি হলেও খুব সহজেই আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগাতে পেরেছি। কিন্তু যদি বস্তু বিভিন্ন দিকে গতিশীল হয়, সেক্ষেত্রে হয় আমাকে ভেক্টর যোগ করে ভরবেগ বার করতে হবে, কিংবা ওই ভরবেগের কোনো একটি পার্টিকুলার অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করে ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগাতে হবে। চলো একটি উদাহরণ করা যাক। তোমরা প্রবলেমটি বলে দেখতে পাচ্ছ যে প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকা 1 কেজি ভরের একটি বস্তু বিস্ফোরণের ফলে 3টি টুকরোতে ভেঙে যায়, যাদের ভরের অনুপাত 1:1:3। সমান ভরের খণ্ড দুটি পরস্পরের সঙ্গে 30 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে পরস্পরের সঙ্গে সমকোণে 30 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেল। ভারী খণ্ডটির গতিবেগ কত হবে নির্ণয় করতে হবে। তাহলে
আমাদের এখানে একটি 1 কেজি ভরের বস্তু ছিল। এই 1 কেজি ভরের বস্তুটি এখানে স্থির অবস্থায় ছিল, অর্থাৎ বস্তুটির প্রাথমিক ভরবেগ 0 বা বোমাটির প্রাথমিক ভরবেগ 0। এখন বোমাটি যখন বিস্ফোরিত হলো, বোমাটি 3টে খণ্ডে ভাগ হলো। এই 3টে খণ্ডে ভাগের অনুপাত বলা হয়েছে 1:3। অর্থাৎ 1 নাম্বার খণ্ডের ভর m1 সমান 1/5 কেজি। 2 নাম্বার খণ্ডটিও একই ভরের, সেটিও 1/5 কেজি, এবং 3 নাম্বার খণ্ডটির ভর হবে 3/5 কেজি। যেহেতু 1:3 অনুপাতে ভাগ হয়েছে, তাহলে 1/5, 1/5 এবং 3/5 যোগ করলে হয় 1 কিলো। এই খণ্ডটি ভেঙে 3টি খণ্ড তৈরি হলো। 1 নাম্বার খণ্ডটি মনে করি, 1 নাম্বার খণ্ডটি এই দিকে গেল, বেগ u সমান 30 মিটার পার সেকেন্ড বেগে এদিকে গেল। 2 নাম্বার খণ্ডটি তার ভর আমরা m ধরে নিই, দুটো ভর m1 সমান m2 সমান m। এখন এই 2 নাম্বার ভরের বস্তুটি সেটি কি হলো, সেটিও ওই 1 নাম্বার ভরের বস্তুর সঙ্গে সমকোণে সেটিও 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলো। আমাদেরকে বার করতে হবে যে 3 নাম্বার যে ভরের বস্তু m3 তার বেগ কত হবে। মনে করি সেটি v বেগে গতিশীল হবে, কোন দিকে গতিশীল হবে জানি না, তবে v বেগে গতিশীল হবে। এখন 1 নাম্বার ভরের বস্তুটির ভরবেগ কত? 1 নাম্বার ভরের বস্তুটির ভর হলো 1/5 কেজি আর তার বেগ হলো 30 মিটার পার সেকেন্ড। তাহলে 1 নাম্বার বস্তুটির ভরবেগের মান হবে p সমান m into u is equals to 1/5 into 30 is equals to 6 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। একই রকম ভাবে 2 নাম্বার বস্তুটির ভরবেগ p2 সমান সেটি হবে 6 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। যেহেতু ভর এবং বেগ একই, সুতরাং ভরবেগের মান এবং একই, কিন্তু মনে রাখতে হবে এই দুটি ভরবেগ পরস্পরের সঙ্গে সমকোণে কাজ করছে। অর্থাৎ p1 ভরবেগ এদিকে কাজ করছে এবং p2 ঠিক তার সঙ্গে সমকোণে এদিকে কাজ করছে। 3 নাম্বার ভরের বস্তুটির ভরবেগ p3 সমান m3 into v। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে সংঘর্ষের বা বিস্ফোরণের আগে ভরবেগ সমান বিস্ফোরণের পরে ভরবেগ। যেহেতু বিস্ফোরণের আগে ভরবেগ 0 ছিল, ওই যে স্থির ভরের বোমাটি, যে 1 কিলো ভরের বোমাটি, সেটি স্থির অবস্থায় ছিল, তাই বিস্ফোরণের আগে ভরবেগ 0 ছিল। তাহলে আমরা লিখতে পারি যে p1 plus p2 সমান p3, p1 plus p2 plus p3 is equals to 0। বিস্ফোরণের পরে ভরবেগ সমান বিস্ফোরণের আগে ভরবেগ, বা p3 is equals to minus of p1 ভেক্টর plus p2 ভেক্টর। এখন p1 p2 ভেক্টর যদি আমরা যোগ করি, আর তার উল্টো দিকটাই হবে এই 3 নম্বর ভরের বস্তুটির ভরবেগ। p1 p2 যোগ করা যায়। p1 এদিকে কাজ করছে, p2 এদিকে কাজ করছে, এদের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। ভেক্টর যোগের সূত্র অনুসারে আমরা জানি যে আমরা যদি একটি প্যারালিলোগ্রাম আঁকি, প্যারালিলোগ্রাম ল অনুসারে আমরা বলতে পারবো যে এই কর্ণটি হবে, এটি হবে ওই p1 p2 লব্ধি। এই লব্ধির মান কত হবে? লব্ধির মান যদি p হয়, p সমান হবে √p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার। যেহেতু এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, cos 90 এর মান হচ্ছে 0 is equals to √6 স্কয়ার 36 প্লাস 36 is equals to 2√6, 6√2 is equals to 6√2 মিটার পার সেকেন্ড। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর ভরের বস্তুটির ভরবেগের যোগফল হচ্ছে 6√2 মিটার পার সেকেন্ড। আর এই যোগফলের দিক কোন দিকে হবে? এই যোগফলের দিক হবে, যেহেতু p1 p2 এর মান সমান, তাই p ভেক্টরের দিক হবে এই কোণটির সমদ্বিখণ্ডক বরাবর, এই কোণটি সমদ্বিখণ্ডক বরাবর বা অন্তর দ্বিখণ্ডক বরাবর। এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে p3 ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস অফ p ভেক্টর p1 প্লাস p সমান p মাইনাস অফ p ভেক্টর। তাই যেহেতু p ভেক্টর ওই দিকে কাজ করছে, তাই p3 ভেক্টরটি কাজ করবে ঠিক তার উল্টো দিকে, যার মান হবে ওই p ভেক্টরের মানের সঙ্গে সমান। সুতরাং 3 নম্বরের ভরের বস্তুটি এই 1 নম্বর এবং 2 নম্বর ভরের বস্তু দুটি যেদিকে যাবে, ওই যে কোণ উৎপন্ন হবে সেই কোণটির অন্তর্দ্বিখণ্ডক বরাবর
বিপরীত দিকে যাবে 3 নম্বর বস্তু। আর এই 3 নম্বর বস্তুটির বেগ কত হবে? যেহেতু পি এর মান 6√2, তাই p3 এর মানও হবে 6√2, মানে সমান দিক উল্টো 6√2, বা p3 অর্থাৎ m3 ইন্টু ভি, m3 ইন্টু ভি ইজ ইকুয়ালস টু 6√2, বা ভি ইজ ইকুয়ালস টু 6√2 বাই m3, m3 মানে 3/5, 3 ইন্টু 5 ইজ ইকুয়ালস টু 10√2 মিটার পার সেকেন্ড। সুতরাং 3 নম্বর যে খণ্ডটি, সেই 3 নম্বর খণ্ডটি 1 এবং 2 নম্বর খণ্ডটি যেদিকে যাবে সেই যে কোণ উৎপন্ন হবে, কোণের অন্তর্দ্বিখণ্ড বরাবর বিপরীত দিকে 10√2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাবে। এভাবে ভরবেগের সংরক্ষণ সূত্র যদি 2 ডাইমেনশনে হয় তবে এভাবে সলভ করতে হয়, আর যদি 1 ডাইমেনশনে হয় সেক্ষেত্রে তো কোনো ব্যাপারই নেই। সেক্ষেত্রে আমার ইনিশিয়াল ভরবেগ, সেক্ষেত্রে ভেক্টর রাশি দেখার কোনো ব্যাপার নেই। ইনিশিয়াল ভরবেগ সমান ফাইনাল ভরবেগ করলেই অ্যান্সার পেয়ে যাবো। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। একে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমরা বেল আইকনটিকেও প্রেস করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে থাকো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।